আসসালামু আলাইকুম। আমরা সরকারি জাজিরা মহরালী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমরা শরীয়তপুর জেলা থেকে এসেছি। আমার নাম হচ্ছে মাহাদি হাসান সীমান্ত। আসসালামু আলাইকুম। আমি একই প্রতিষ্ঠানের আরেকজন ছাত্র, আমার নাম জাহিদ হাসান রুদ্র। আমাদের প্রকল্পটির নাম হচ্ছে ফায়ার ফাইটিং রোবট। আমরা জানি যে বাংলাদেশে বিগত বছর 2023 সালেও টোটাল 26,666টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, যা আমাদের জানমালের পাশাপাশি আমাদের অর্থেরও বিপুল ক্ষতি করছে। তাই সেখান থেকে রক্ষা পেতে আমরা ব্যবহার করতে পারি এই ফায়ার ফাইটিং রোবটগুলা। আমরা জানি যেমন সীতাকুণ্ড, তারপর নিউ সুপার মার্কেট, এই জায়গাগুলোতে যেমন শুরুতেই অগ্নি দুর্ঘটনা ব্যাপকভাবে লেগে যায়নি, একটা আগুনের শিখা থেকে তার সূত্রপাত হয়েছে। তাই যদি আমরা শুরুতেই সেটাকে শনাক্ত করে তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে আগুনের শিখাটাকে ডিটেক্ট করা যায়। আমরা জানি যে আগুন থেকে কি রশ্মি বের হয়, এই রশ্মিটির নাম হলো ইনফ্রারেড রশ্মি। এই ইনফ্রারেড রশ্মি যখনই এই ফ্লেম ডিটেক্টর সেন্সরের মাধ্যমে ডিটেক্ট হবে, তখনই আমাদের মোবাইল একটি সরাসরি কল চলে যাবে। তারপর আমরা জানি আগুন হলো 4 ধরনের। এই 4 ধরনের আগুন নেভানোর ব্যবস্থায় আমাদের এখানে গ্রহণ করা হয়েছে। যদি আমরা ইলেকট্রিক্যাল আগুনে যদি আমরা এই পানি ব্যবহার করি, তাহলে তো থামার পরিবর্তে আরো বাড়বে। তাই সেখানে যদি আমরা ব্যবহার করি কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাই এই কার্বন ডাই অক্সাইড গ্যাস হলো বিদ্যুৎ কুপরিবাহী, যা এই ইলেকট্রিক্যাল আগুনকে থামাবে। এখন আপনি বলতে পারেন যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয় কিভাবে। এখানে ব্যবহার করা হচ্ছে আল্ট্রাসনিক ডিস। আল্ট্রাসনিক ডিস একটা স্পিকারের উপর যদি আমরা পানি দিই এবং একটা ফ্রিকোয়েন্সি সেট করি, তাহলে এটা সেই অনুযায়ী কাঁপতে থাকে পানিটা। কিন্তু যদি ওই স্পিকারটা ওই ডিসটার ওই ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়িয়ে দিই, এখানে এটার ফ্রিকোয়েন্সি হলো 1.07 মেগাহার্টজ, অনেক বাড়িয়ে দিই, তাহলে সেটা ওই পানির সাথে এই তাল মেলাতে পারে না, উদ্দীপিত হতে পারে না, অসিলেট করতে পারে না, যার ফলে এর আন্তঃনবিক দূরত্বটা বেড়ে যায় এবং এই পানিটা গ্যাসে পরিণত হয়ে যায়। এই যে গেল একটা ধাপ। আর একটু কাছে আসেন, এখানে একটি মোবাইল আছে। এই মোবাইলটির মাধ্যমে এমন একটি কানেকশন সিস্টেম বিল্ড করেছি, যা অগ্নি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমাকে কল দিয়ে জানিয়ে দেবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এই যে আমার নাম্বারে কল চলে গেছে, কিছুক্ষণের মধ্যেই কল চলে আসবে। তারপর হলো সেকেন্ড নাম্বার, যেমন সলিড আগুন, বিভিন্ন কাঠে বা বিভিন্ন জিনিসে শক্ত, এই যে বিভিন্ন শক্ত বস্তুতে যদি আগুন লাগে, সেটা আমরা নেভানোর জন্য এখানে ব্যবহার করেছি যে সোডিয়াম বাইকার্বনেট এর সাথে পানি। এই সোডিয়াম বাইকার্বনেট পানির সাথে বিক্রিয়া করে এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত তরল আমাদের সলিড আগুন নেভানোতে সাহায্য করে। এই যে এখানে যখন এই আগুন ডিটেক্ট হবে, তখন এটা অটোমেটিক ওয়াটার স্প্রে করবে। এখন আপনি বলতে পারেন যে যখন এটা কন্ট্রোল করবে কিভাবে, এটা স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল হতে পারে। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে আমরা ESP32 ক্যাম ব্যবহার করেছি, যেটার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন যে আপনার ঘরে কি হচ্ছে। এটা একটি ওয়েবসাইট কেনার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় 40 ফিটের মধ্যে কন্ট্রোল করতে পারবেন। তারপর এখন হলো তৃতীয় এবং চতুর্থ নাম্বার, যেমন এই কেমিক্যাল আগুন, তারপর লিকুইড আগুন, বিভিন্ন রসায়ন আকারে যে আগুনগুলো লাগে, সেটার জন্য আমরা নেভানোর জন্য ব্যবহার করব ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার। এই ড্রাই কেমিক্যাল পাউডার, এখানে ড্রাই কেমিক্যাল পাউডারটি হলো মনোঅ্যামোনিয়াম ফসফেট NH4H2PO4, যেটা আগুনের সংস্পর্শে আসলে একটা আচ্ছাদনের মতো সৃষ্টি করে, যা আগুনকে অক্সিজেনের সংস্পর্শে আসতে দেয় না। আর অক্সিজেনের সংস্পর্শে না আসলে তো আগুন জ্বলবে না, তাই সেখানে অগ্নি দুর্ঘটনাটা থেমে যায়। এখন এটা ব্লাস্ট হয় কিভাবে, এটা আগুনের সংস্পর্শে আসা বলে কিন্তু সবসময় হবে না। যখন আগুনের তাপমাত্রা হবে 70 ডিগ্রি বা তার বেশি, তখনই এটা একটি ফিউজ থাকে, যা ব্লাস্ট হয়ে এই মনোঅ্যামোনিয়াম ফসফেটটাকে ছড়িয়ে দেয়। এভাবে দ্বিতীয় আর তৃতীয় নাম্বার আগুনকে নেভানো যাবে। আর এটা নেভানোর প্রসেসটি হলো এই যে এদিকে শুনবে, এদিকে আরেকটি ফ্লেম ডিটেক্টর সেন্সর আছে। যখন এটা কিছু আগুন ডিটেক্ট করবে, এই জায়গায় একটু দেখায়, নিচে দেখায়, তখন এটা ধাক্কা দিবে বলটাকে। ঠিক আছে, এখন এটা যখন আগুনের সংস্পর্শে আসবে, তখন এটা ব্লাস্ট হয়ে যাবে এবং পূর্বে বর্ণিত প্রক্রিয়ায় এটা আগুনকে নেভাতে সক্ষম হবে। তারপরে আমরা এখন যদি এটা ফায়ার ফাইটাররা বহুতল ভবনে ব্যবহার করে, এটা একাই 3 জন ফায়ার ফাইটার কাজ করতে পারে। যখন এটা ফায়ার ফাইটাররা বহুতল ভবনে ব্যবহার করবে, তখন এটাকে সংবর্ধনের জন্য একটি পাইপ দেওয়া আছে। এই পাইপটি বর্ধনের মাধ্যমে তারা 2 তলা এবং 3 তলা ভবনেও পানি নিক্ষেপ করতে পারবে। আর এখানে একটি হাই প্রেসার পাম্প আছে, যা অনেক দূর পর্যন্ত পানি উড়িয়ে নিতে সক্ষম। তারপরে প্রযুক্তি হলো হাইড্রোজেন সোলার সেল। আমরা জানি যে
আমাদের জ্বালানির জন্য মানুষ আমরা যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড যে বিভিন্ন জ্বালানি ব্যবহার করছি তা প্রতি বছর 23.3 বিলিয়ন টন যে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রকৃতি নিঃসরণ করছে, যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই সেই পরিবেশ মোকাবেলায় আমাদের যে করণীয় তা হলো এই আমাদের যে রিসোর্স গুলো সবকিছুর ব্যবহার করা। আমরা জানি পৃথিবীর 3 ভাগের 2 ভাগই জল। এই জলের মূল উপাদান হলো 2টা হাইড্রোজেন পরমাণু, জলে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। আমরা যদি এই বন্ডটা ভেঙে এই হাইড্রোজেন পরমাণুকে আলাদা করতে পারি, তখনই আমরা এই হাইড্রোজেনটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। এই আমরা এখানে যদি এখন আপনার প্রশ্ন, যদি আমরা এই হাইড্রোজেনটাকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই এই আলাদা করি পানি থেকে, তাহলে তো ওই বিদ্যুৎটা দিয়ে যে বিদ্যুৎটা দিয়ে আলাদা করতেছে সেই বিদ্যুৎটাও তো কোনো জীবাশ্ম জ্বালানি পরেই তৈরি হইতেছে। এখন তাহলে লাভ কি হলো? তাই আমরা এখানে ব্যবহার করছি সোলার প্যানেল। প্রথমে এই সোলার প্যানেলের মাধ্যমে আমাদের পানিতে তড়িৎ বিশ্লেষণ হবে। তড়িৎ বিশ্লেষণের ফলে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এই অক্সিজেন গ্যাস আমরা বাজারজাত করতে পারবো বা আমাদের বাসা বাড়িতেও পরিবেশ আরো আরামদায়কের জন্য ব্যবহার করতে পারবো। আর বিজ্ঞানীদের তথ্য মতে যে ভালো পরিবেশে থাকায় মানুষের আয়ু 10 বছর পর্যন্ত বেড়ে যায়। এখন এখানে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। এখন আমরা জানি যে একটি মাধ্যমকে যদি দিনরাত উভয় সময়ে সচল রাখতে হয় তাহলে দরকার একটা ব্যাটারির। এখন আমরা সোলার প্যানেলের মাধ্যমে যদি একটা ব্যাটারিকে চার্জ করে রাত্রে আবার চালাতে যাই, বা সোলার প্যানেলের মাধ্যমে আমরা ব্যাটারিকে চার্জ করে রাখতে যাই, ডে বাই ডে সেটা চার্জ কি ডিক্রিজ হয়। কিন্তু যদি আমরা সোলার প্যানেলটাকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে হাইড্রোজেন উৎপন্ন করি, এই হাইড্রোজেনটা আপনার আগামী 50 থেকে 100 বছরেও এই যে লস হবে না। আর একটি ব্যাটারিতে যদি আমরা ব্যাটারিকে যদি কোনো কিছুর সাথে কানেক্ট করি, কোনো যন্ত্র চালাই, তাহলে 100% কিন্তু আউটপুট কোনো যন্ত্রই দেবে না, কিন্তু ব্যাটারি তা অনেক কম দেয়। কিন্তু আমরা যদি হাইড্রোজেন ফিউল সেল ব্যবহার করি, হাইড্রোজেন ফিউল সেল ওই আমাদের উৎপন্ন হাইড্রোজেনটাকে এই 100%-এর মধ্যে 60% পরিণত করবে। মানে আমাদের হাইড্রোজেন ফিউল সেল, এটা হলো হাইড্রোজেন ফিউল সেল, এটা আমাদের উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটাকে এখানে স্টোর থাকবে। এই স্টোরকৃত হাইড্রোজেন গ্যাসের যে 100%-এর মধ্যে এই 60 ভাগ উৎপন্ন করবে এই হিসাবে, এই বিদ্যুৎ হিসাবে। আর যে 40 ভাগের অপচয় হইলো, ওই 40 ভাগের মধ্যে 30 ভাগ হয়ে যায় এই তাপ। ওই তাপটাকে আমরা যদি বিভিন্ন থার্মো ইলেকট্রিক্যাল জেনারেটর ব্যবহার করি বা বিভিন্ন শীত প্রধান অঞ্চল আছে সেখানে ব্যবহার করি, তাহলে সেটা আমাদের ওই 30 আর আগের সাইড আমাদের 90% এফিসিয়েন্সি বেড়ে যাবে। এটা হলো পিজো ইলেকট্রিক জেনারেটর। পিজো আমরা জানি পিজো হলো গ্রিক শব্দ। গ্রিক শব্দ পিজো অর্থ হলো প্রেসার দেওয়া, অর্থাৎ প্রেসার দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। যখন এই রাস্তাঘাট দিয়ে কোনো গাড়ি চলাচল করে অথবা মানুষ হাঁটাচল করে, তখন এই প্লেট গ্রুপে যে প্রেসারটা পড়ে, এই প্রেসারের উপর বিদ্যুৎ উৎপন্ন হয়। এই প্লেটগুলোর মানে প্রধান গঠন হলো আপনার সিলিকন ডাই অক্সাইড। যখন এই প্লেটের উপর প্রেসার পড়ে, তখন এই সিলিকন এবং অক্সিজেন আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মানে উৎপন্ন হয়। এই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক যখন উৎপন্ন হয়, এই আংশিক মানে উৎপন্ন হওয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। যেখানে যখন দেখেন প্রেসার পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখছেন, দেখেন এসি কারেন্ট একটা আছে এখানে, দেখেন তারপর এখানে আমরা এই বিদ্যুতের মাধ্যমে মানে রাস্তার আশেপাশে যে লাইট গুলো আছে, এই লাইট সহকারে ঘরবাড়িতে আমরা নবায়নযোগ্য বিদ্যুৎটা ব্যবহার করতে পারি। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটাচল করবো, তখন এই যে হাঁটার সময় দেখুন বিদ্যুৎ উৎপন্ন হবে। এই যে দেখছেন, দেখেন এখানে করেন, বিদ্যুৎ উৎপন্ন হবে। আমরা এখানে এটাকে বিভিন্ন জনবহুল এলাকায় যেখানে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে অথবা গাড়ি যাতায়াত বেশি হয়, তখন আমরা মানে এটাকে সেখানে লাগাতে পারি। যদিও সম্পূর্ণ বিদ্যুৎ উৎপন্ন না হবে, তবে আংশিকভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।